হসপিটাল বা ক্লিনিক এটা বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যেখানে মানুষ নিজেকে অসুস্থ থেকে বাঁচানোর জন্য যায়, কিন্তু এমন হলে কেমন হবে যে ক্লিনিকের অন্তরালে ঘুরছে বাঁচানোর নয় বরং মৃত্যুর খেলা। জীবনরা আজ আপনাদের কিন্তু তেমনই একটা ভয়ঙ্কর ক্লিনিকের মুভির কাহিনী শেয়ার করতে আসলাম, যে সিনেমার নামই হচ্ছে দ্য ক্লিনিক। তো বন্ধুরা আসুন এবার সরাসরি মুভির কাহিনীতেই যাওয়া যাক। মুভির কাহিনী শুরু হয় বেথ এবং ক্যামেরন নামের একটা কাপলকে দেখে, যেখানে বেথ মূলত প্রেগনেন্ট আর ক্যামেরন তাকে তার মায়ের বাসায় নিয়ে যাচ্ছিল। তবে মাঝপথে তাদের গাড়িতে যেন ইচ্ছাকৃত ভাবে একটা ট্রাক এসে ধাক্কা মেরে বসে। এরপর একদিকে লম্বা সফর এবং এদিকে এই অ্যাক্সিডেন্ট, তাই তারা ডিসাইড করে আপাতত আজকের রাতটা আমরা আশপাশের কোনো হোটেলেই থেকে যাই। তখন তারা একটা হোটেলের রুম বুক করে, কিন্তু কথা হলো এখানে রিসেপশনিস্ট ছিল একদম অদ্ভুত, যে সে বেথের উপর নানান কমেন্টের পাশাপাশি তাদের যে বাচ্চাটা হবে সেই বাচ্চার জন্য ভাড়া দাবি করে। এদিকে ক্যামেরনের গাড়িতে তেল বেশি ছিল না, তাই আপাতত বাধ্য হয়ে তারা এই হোটেলেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর তারা দুজন সেখানের সুইমিং পুলে যখন সময় কাটাচ্ছিল তখনই অন্য একটা কাপড় সেখানে এসে তাদের উপর অদ্ভুত ভাবে নজরে তাকাচ্ছিল এবং আবারও কিছু না বলে সেখান থেকে চলে যায়। যাই হোক, কিছু সময় রেস্ট নেবার পর তারা যখন সেখানেই ঘুমিয়ে পড়ে তখন বেথ একটা অদ্ভুত ভয়ানক স্বপ্ন দেখতে থাকে, তাদেরই যেন বাচ্চাকে নিয়ে। এখানে জানা যায় বেথ ঘুমালে প্রায় এই ধরনের স্বপ্ন দেখে থাকে, যেখানে ক্যামেরন তাকে বরাবর মতো বুঝায় এসব জাস্ট একটা স্বপ্ন। এদিকে এরপর তারা রুমে গিয়ে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে, কিন্তু ক্যামেরনের ঘুম আসছিলই না। তাই সে বেথের জন্য একটা নোট রেখে কিছু একটা খাবার খাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে পড়ে। এখন ক্যামেরন চারিদিকে খোঁজাখুঁজি করলো তেমন কিছু খাবার পায় না, তাই সে আবারও যখন হোটেলে ফিরে আসে সে দেখে বেথ তো বিছানায় নেই। এরপর ক্যামেরন তাকে চারদিকে খোঁজাখুঁজি করলো, তাকে কোথাও পাওয়া যায় না। তাই সে পুলিশকে ফোন করে এবং কিছুক্ষণের পর অফিসার সেখানে আসলে ক্যামেরন হোটেলের রিসেপশনিস্ট হ্যাঙ্কের উপরে সন্দেহ করে, কেননা সে তার ওয়াইফকে নিয়ে একটু আগেই উল্টাপাল্টা কমেন্ট করেছিল। এরপর ক্যামেরন অফিসারকে রিকোয়েস্ট করে যাতে এই হোটেলটা পুরোপুরি ভাবে তল্লাশি নেওয়া হয়, কিন্তু অফিসার বলে না, এটা সম্ভব না। তখন এইসবের ফ্রাস্ট্রেট হয়ে ক্যামেরন হ্যাঙ্ককে মারতে শুরু করে, কিন্তু এদিকে পুলিশ অফিসার তাকে মেরে অজ্ঞান করে ফেলে। তার মানে হতে পারে হ্যাঙ্কি তার ওয়াইফকে গায়েব করেছে এবং অফিসারও তার সাথে মিলিত। অন্যদিকে বেথের যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে পরিত্যক্ত একটা ওয়্যার হাউসের বাথটবে দেখতে পায় এবং তার সঙ্গে সে খেয়াল করে কেউ তার পেট থেকে সন্তানটা বের করে নিয়েছে। তারপর সে সেখানে থাকা পোশাকটা পরে রুম থেকে বেরিয়ে পড়ে এবং নিজের বাচ্চাকে খুঁজতে থাকে, যেখানে সে তেমনি আরো অনেকগুলো রুম দেখতে পায়। এরপর সে সেখান থেকে পালানোর চেষ্টা করলে, কিন্তু এদিকে তো পুরো এরিয়াটাই কাটা তারে বন্ধ করা ছিল। এদিকে তার অবস্থাও খারাপ হতে থাকে। তখনই সে আরো কিছু লেডি দেখতে পায় যাদের পেট দেখে মনে হচ্ছিল তাদের সাথেও তার মতোই ঘটেছে। এখানে তাদের নাম হচ্ছে ভেরোনিকা, ইডি এবং অ্যালিসন, যার মধ্যে থেকে অ্যালিসন পূর্বেই একজন ডাক্তার ছিল। এদিকে তখনই সেখানে তারা একটা মহিলার চিল্লানোর আওয়াজ শুনতে পায়। তারপর তারা চারজন সেই আওয়াজকে ফলো করে ভিতরে গেলে সেখানে একটা লকার রুমে আরো একজন মহিলাকে দেখতে পায় যার সিজারের সেলাই ছিঁড়ে গিয়েছে, যা দেখে তারা সেই মহিলাকে ব্যান্ডেজ লাগানোর চেষ্টা করে। তারপর তখন সে তাদেরকে বলতে থাকে আমার বাচ্চা হচ্ছে ব্লু, তাই তোমরা যদি তাকে পাও প্লিজ তার খেয়াল রেখো, এবং সে তখনই মারা যায়। কিন্তু এদিকে তো তাদের মাথায় কিছু ঢুকছে না যে মহিলাটা মৃত্যুর আগে নিজের বাচ্চাকে ব্লু কেন বললো। অন্যদিকে তখন অফিসার ক্যামেরনকে সঙ্গে নিয়ে যাচ্ছিল, তখনই সুযোগ বুঝে সে অফিসারের পিস্তল হাতিয়ে নিয়ে তাকেই সেখানে একটা জায়গায় আটকে ফেলে এবং পুলিশ অফিসারের গাড়ি নিয়ে বেথকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে তখন বেথ সহ বাকিরা নিজ নিজ বাচ্চাকে খুঁজে বের করা নিয়ে ভাবতে থাকে, তাই তারা দুই গ্রুপ করে ভিতরে খোঁজার প্ল্যান করে, কিন্তু তারা তো আর জানে না তাদের সবাইকে কারা যেন সিসিটিভিতে নজর রাখছে। এদিকে ইভি এবং অ্যালিসন যখন নিজের বাচ্চাকে খুঁজতেছিল তখন আনফরচুনেটলি তখন তারা আলাদা হয়ে পড়ে। আর অন্যদিকে বেথ এবং ভেরোনিকা একটা রুমের সন্ধান পায়, যেখানে বেথ অনেকগুলো ছবি দেখতে পায় যেখানে তাদের মতো অনেক প্রেগনেন্ট মহিলার ছবি রয়েছে, মানে তারাই একমাত্র ভিকটিম না আরো ছিল। অন্যদিকে অ্যালিসন যখন একা একা এদিক সেদিক খোঁজ করছিল সেখানে একটা লেডি পেছন থেকে এসে তার উপর অ্যাটাক করে বসে, যার ফলে অ্যালিসন চিল্লানো শুরু করে, যার আওয়াজ শুনে বাকিরা সেখানে পৌঁছালেও অ্যালিসনের ততক্ষণের মৃত্যু হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এখানে তার পেটের সেলাইটাও কেটে ফেলেছে কিলার। এছাড়া সেখানে বেথ নোটিস করে অ্যালিসনের পেটের ভিতরে সেলাই থেকে একটা গ্রিন রঙের ট্যাগ বেরিয়ে আছে, কিন্তু তখনও কেউ বুঝতে পারছিল না এটা তার পেটের সেলাইয়ের ভিতরে কি করছিল।
তখনই সেখানে ক্যামেরাতে সেই মহিলা কিলারের ছবি তারা দেখতে পায়, যেই ক্যামেরাটা অ্যালিসনের কাছেই ছিল। আর এই ছবিতে দেখা যায় কিলার মহিলাটাও তাদের মতোই পোশাক পরে আছে। অন্যদিকে ক্যামেরুন হ্যাঙ্কের কাছে গিয়ে ধমকি দিয়ে জিজ্ঞাসা করতে থাকে বেথের ব্যাপারে, যারপর হ্যাঙ্ক তাকে জানায় একটা মহিলা আছে যে কিনা যখন জানতে পারে এই হোটেলে কোনো প্রেগনেন্ট মহিলা উঠেছে তাকে সে কিডন্যাপ করে একটা পরিত্যক্ত ক্লিনিক বা ওয়্যার হাউসে নিয়ে যায়। এরপর ক্যামেরুন রওনা হয় ওয়্যার হাউসটার দিকে। অন্যদিকে ওয়্যার হাউসে তারা অবশেষে একটা রুমে তাদের বাচ্চাগুলোকে খুঁজে পেয়েছে, কিন্তু সেখানে বাচ্চাগুলোকে তো একটা খাঁচায় বন্দি করে রাখা ছিল, আর তারা কেউই বুঝতে পারছিল না কার বাচ্চা আসলে কোনটা। তখনই বেথ একটা বাচ্চার গায়ে গ্রিন রঙের ট্যাগ দেখে বলে উঠে এটা নিশ্চয়ই অ্যালিসনের বাচ্চা, কেননা অ্যালিসনের পেট থেকে গ্রিন রঙের একটা ট্যাগ ছিল। এছাড়া এখানে সকল বাচ্চার সঙ্গে নানান রঙের ট্যাগ ছিল, তার মানে তাদের সবার পেটেই কি তাহলে ট্যাগ রয়েছে, আর তার মাধ্যমে কি তারা জানতে পারবে কোন বাচ্চাটা কার। এখন এখানে তারা এটাও অনুমান করে যে ছবিতে আমরা যেই কিলারকে দেখতে পেয়েছিলাম সেও নিশ্চয়ই আমাদের মতোই ভিকটিম, আর সে এই ট্যাগ সম্পর্কে জেনে গিয়েছে, যার জন্য সে সবার পেট কেটে এখন জানতে যাচ্ছে কার বাচ্চা কোনটা, আর সর্বশেষ বাচ্চাটাই হবে তার, এবং এতে করে তার নিজের পেটটাও কাটা লাগবে না। এবং হ্যাঁ, তারা এটাও বুঝতে পারে যে যদি তাদের বাচ্চা কোনটা তা জানতে হয় তাহলে নিজ নিজ পেট কেটে ট্যাগ বের করে তবেই বুঝতে পারবে। তবে এখানে ভেরোনিকা কিন্তু একজন ডক্টর ছিল, তাই সে এই কাজটা মূলত সহজেই করতে পারবে। তাই তারা সবাই সেখানে এসবের জন্য যন্ত্রপাতি আছে তেমনই একটা ল্যাবরেটরির দিকে যেতে থাকে। অন্যদিকে এই সবকিছু কিন্তু সিসিটিভিতে কারা যেন নজর রেখেই যাচ্ছিল, এবং এরপর তারাই যেন তাদের উপর একদল কুকুর লেলিয়ে দেয়। তখন ভিকটিমরা দৌড়ে পালাতে থাকে, যেখানে এবার ইভি তাদের থেকে আলাদা হয়ে পড়ে, আর অন্যদিকে ভেরোনিকা আর বেথ দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় পড়ে গিয়ে বেহুশ হয়ে যায়। অন্যদিকে ক্যামেরুন যখন পরিত্যক্ত ক্লিনিক বা ওয়্যার হাউসের দিকে আসছিল তখন তার জন্য অপেক্ষা করছিল সেখানেরই কিছু ট্র্যাপ, যেই ট্র্যাপের ফলে ক্যামেরুনের গাড়ি ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট করে আর সে সেখানে স্পটে মারা যায়। এদিকে তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর ভেরোনিকার অবস্থাও আবার বেশি একটা ভালো ছিল না। পালানোর সময় পড়ে গিয়ে তার পাটা ভেঙে গিয়েছে, তাই কি আর করার, বেথকে তাকে রেখে ইভিকে খুঁজতে যেতে হবে। যেখানে অন্যদিকে ইভি সুযোগ বুঝে যখন বাকিদের উদ্দেশ্যে এগোতে যায় তখনই তার উপর সেই কিলার লেডি এসে অ্যাটাক করে বসে। আর এদিকে আমরা খেয়াল করি যারা সিসিটিভিতে এসব নজর রাখছিল তারা এসবে যেই মহিলারাই মারা যাচ্ছিল তারই ছবিতে ক্রস চিহ্ন এঁকে দিয়েছিল, যেন একটা গেম চলছে এই পরিত্যক্ত ক্লিনিক বা ওয়্যার হাউসে। অন্যদিকে বেথ সেখানে একটা রুমে সেই মহিলার ছবি দেখতে পায় যাকে তারা হোটেলেই দেখেছিল, আর তখনই সে এদিকে একটা লোককে ইভির ডেড বডি নিয়ে সেখানে আসতে দেখে। তারপর বেথ লুকানোর চেষ্টা করলো, সেই লোক তাকে দেখে ফেলে, তবে লোকটা নিজেই ভয় পেতে থাকে। আসলে ডানকান নামের এই লোকটা মানসিকভাবে অসুস্থ ছিল। এরপর বেথ তার কাছে গিয়ে কথা বলতে থাকে, যেখানে সে জানতে পারে হোটেলে যে মহিলাকে তারা দেখেছিল তার নাম হচ্ছে মিস শেফার্ড, যেই কিনা এসবের মাস্টারমাইন্ড। এবং সেখানে বেথ ডানকানের কাছে কিছু চাবি দেখতে পায় যেগুলো মেবি সেই বাচ্চাদের খাঁচার চাবি, কিন্তু তখনই ডানকান সেখান থেকে পালাতে থাকে। এরপর বেথ অনেক কষ্টে তার থেকে চাবিগুলো ছিনিয়ে নিজের কাছে রেখে দেয়। তারপর সে ভেরোনিকার কাছে গিয়ে তাকে সাপোর্ট দিয়ে সেখান থেকে বের করে দুজন মিলে এগিয়ে যেতে থাকে তাদের বাচ্চাদের কাছে। তবে প্রথমে ল্যাবরেটরিতে ভেরোনিকা নিজের পেটের সেলাই কেটে ট্যাগ বের করতে যায়, কিন্তু তখনই সেই লেডি কিলার সেখানেও এসে পড়ে। বেথ দরজাটা ভালো করে বন্ধ করে রেখেছিল যার জন্য সে ভিতরে ঢুকতে পারছিল না, কিন্তু তারপরও সেই কিলার চালাকি করে এখানকার লাইটটাই অফ করে দেয়, ফলে ভেরোনিকাও সেলাই কাটতে অসুবিধা হচ্ছিল, যার জন্য বেথ চলে যায় তার জন্য একটা লাইটের ব্যবস্থা করতে। তার তখনই লেডি কিলার কোনোভাবে এসে ভেরোনিকার উপর হামলা করে বসে এবং তার পেট থেকে ট্যাগ ছিঁড়ে বের করতে থাকে। ততক্ষণে বেথও সেখানে এসে ভেরোনিকাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এখানে সেই লেডি কিলার এসবের মধ্যেও বেথের পেটের সেলাই খোলার চেষ্টা করতেই থাকে, আর তখনই বেথ সেই লেডি কিলারকে কিক মেরে সেখানের একটা রডে একদম ঢুকিয়ে দেয়। তারপর এদিকে বেথ ভেরোনিকার কাছে গেলে দেখতে পারে তার অবস্থা খুবই গুরুতর, আর তার মৃত্যুর আগে সে বলে যায় আমার ট্যাগটা কিন্তু হচ্ছে হলুদ রঙের। তখন এখানে ভেরোনিকার এই নির্মম মৃত্যু দেখে কান্নায় ভেঙে পড়ে বেথ, আর এদিকে সে খেয়াল করে
করে লেডি কিলারটা কোথায় গেল, সে তো সেখানে নেই। তারপর বেথ যখন তাকে খুঁজতে থাকে তখন সে তাকে একটা বাথরুমের মধ্যে খুঁজে পায়, যেখানে লেডি কিলার তার ট্যাগ বাথরুমের ভিতর ঢুকিয়ে দিতে নিয়েছিল। তখন বেথ বলতে থাকে, না এটা করো না, বলো তোমার ট্যাগের রংটা কি, যাতে সবার যেহেতু ট্যাগটা জানা গিয়েছে, এই কিলারের ট্যাগটা জানতে পারলে বেথ বুঝতে পারবে তার বাচ্চা কোনটা। তখনই সেই লেডি বেথকে বলতে থাকে, তুমি যদি আমাকে প্রমিস করো তুমি আমার বাচ্চার খেয়াল রাখবে তাহলে আমি তোমাকে জানাবো। জবাবে বেথও কিন্তু রাজি হয়ে যায়। তখন লেডি সবকিছু খুলে বলে যে একটা মহিলা আমাকে 5টা বাচ্চাকে দেখিয়ে বলে এর মধ্যে একটা তোমার বাচ্চা, কিন্তু কোনটা সেটা তোমারই খুঁজে বের করতে হবে, কেননা সবার পেটে একটা করে আলাদা আলাদা ট্যাগ রাখা আছে যার মাধ্যমে তুমি জানতে পারবে। তারপর আমি আমার বাচ্চারই জন্য এসব করছিলাম। আর এইসব বলতে বলতে কিন্তু মহিলাটা মারা যায়। আর এদিকে বেথ সেই লেডির ট্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে তখন এই লেডির ছবিতেও ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়, যেখানে বেথই হচ্ছে সর্বশেষ সার্ভাইভার। এদিকে বেথ সেই বাচ্চা রাখা রুমে গেলে সেখানে দেখে রুম তো পুরাই ফাঁকা। তখন নিজের বাচ্চাকে সেখানে দেখতে না পেয়ে বেথ কান্নায় ভেঙে পড়ে আর চিল্লানো শুরু করে, এবং তখনই সেখানে লাইট বন্ধ করে কিছু লোক এসে তার উপর হামলা করে বসে, যেখানে হ্যাং এবং সেই অফিসার তাকে নিয়ে যাচ্ছে অন্য কোথাও। তারপর বেথের হুঁশ ফিরে আসলে সে সেখানে ছবির সেই মিস শেফার্ড এর সাথে একটা কাপড়কে দেখতে পায়, যারা কিনা এখানে মূলত বেবি অ্যাডপ্টের জন্য এসেছে। তখন এখানে বেবির পায়ের ট্যাগটা দেখে বেথ বুঝতে পারে এটা তো তারই বেবি, কারণ এই রঙের ট্যাগ লেডি কিলার তাকে দেয়নি। এখানে বেথ নিজের বাচ্চাকে নিজের সামনেই এভাবে ছিনিয়ে নিতে দেখে কান্নায় ভেঙে পড়ে, যার পর মিস শেফার্ড তার কাছে এসে বলতে থাকে এই সব এতক্ষণ কি হচ্ছিল। আসলে তারা মূলত সেই ওয়ার হাউসে ও সকল প্রেগনেন্ট মহিলাকে ধরে এনে ক্লিনিকের মতো করেই তাদের থেকে বাচ্চা বের করে, কিন্তু পার্থক্য হলো এরপর সেই সকল মায়েদের দিয়ে একটা গেম খেলা হয়, যেখানে যেই মা তার সন্তানকে খোঁজার জন্য শেষ অবধি বেঁচে থাকবে, অ্যাডপ্ট নিতে আসা প্যারেন্টসরা ধরে নেবে লাস্ট সার্ভাইভ করা মাই হচ্ছে সবচেয়ে স্ট্রং, মানে তার বাচ্চাও হবে স্ট্রং। আর এর ফলে সেই বাচ্চাকেই আমরা অধিক দামে তাদের কাছে বিক্রি করে থাকি। এদিকে তখনই সেখানে ডানকান এসে পড়ে আর বেথ তার থেকে হেল্প চাইতে থাকে। আর ডানকান বেথের কষ্টটা রিয়েলাইজ করতে পেরে তার কথা মেনে নেয়। তবে তখনই শেফার্ডের হুকুমে ডানকানকে গুলি করে মেরে ফেলা হয়, কিন্তু ততক্ষণে ডানকানও সেই রাশিয়ান কাপলের উপর গুলি চালিয়ে দিয়েছে। এরপর শেফার্ড বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এখন বেথও নিজেকে ছাড়িয়ে বেরিয়ে পড়ে নিজের বাচ্চার খোঁজে, যেখানে সে নিজের বাচ্চার খোঁজ পেলেও সেখানে শেফার্ড এসে তাকে কিছু কথা বলতে থাকে বেথ তোমাকেও তো এই জায়গা থেকে এভাবে অ্যাডপ্ট করে নিয়ে গিয়েছিল তোমার প্যারেন্টস, যা প্রমাণ হিসেবে সেই সকল ফাইলও তাকে দেখানো হয়। যেখানে এবার বেথ তার উপর আরো রেগে যায় আর তাকে গুলি করতে নেয়, কিন্তু তার পিস্তলে তো কোনো গুলি ছিল না। আর তারপর তাদের মধ্যে বেশ ফাইট শুরু হয়, যেখানে এবার বেথ সেই মহিলাকে মেরে মেরে তার পেট নিজের হাতে ছিঁড়ে ফেলতে থাকে, যাতে প্রত্যেকের সাথে ঘটা পেইন সে এবার নিজে কিছুটা হলেও ফিল করতে পারে। এবং তারপর সে নিজের বাচ্চাকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় সেখানে এখন বেশ কিছু পুলিশ টিমও চলে এসেছে। আর তখন বেথকে জানানো হয় পথে তার হাজবেন্ড ক্যামেরুন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এখন এরপর কয়েক মাস কেটে যায়, যেখানে বেথ তার আসল মায়ের কবরের সামনে যায় আর ভাবতে থাকে না জানি তাকে জন্ম দেওয়ার সময় সেই ভয়ঙ্কর ক্লিনিকে কত কষ্টই না সহ্য করেছিল তার মা। আর বন্ধুরা এরপর কিন্তু এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকে সিনেমাটা, যেখানে সব সময়ের মতো আজ আবারও আপনাদের জন্য একটা অন্যরকম ইন্টারেস্টিং গল্পের সিনেমা শেয়ার করার চেষ্টা করলাম। তো যদি কাহিনীটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে নেক্সটে আবারও আসবো অন্য কোনো ইন্টারেস্টিং গল্প নিয়ে। তো আজ না হয় এই অবধি থাকছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর মুভি ফ্রিকের সাথেই থাকবেন।